বর্ষবরণের আয়োজনের জন্য প্রস্তুত রমনা বটমূল। চারুকলায় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। পাহাড়ে বর্ণাঢ্য বৈশাখী উৎসব। শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ জানালেন প্রধানমন্ত্রী উপদেষ্টা। সম্পর্ক এগিয়ে যাবে পারস্পরিক বোঝাপড়ায়, মন্তব্য প্রণয় ভার্মার। Their interaction can help promote better understanding between the two countries in the region. জুলাই অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। পাম্পে হজবরল অবস্থা। তেলের অপেক্ষায় লন্ডভন্ড দৈনন্দিন রুটিন। ফুয়েল পাস নিয়ে উল্টো বিড়ম্বনায় চালক মালিকরা। সার্ভার জ্যাম, আমরা অনেকক্ষণ ট্রাই করতেছি কিন্তু সার্ভার অ্যাক্টিভই হয় না। কার্ড দিয়ে বা ফুয়েল অ্যাপ দিয়ে দিচ্ছে, ওইখানে যে যাবো এটুক ফুয়েল আমার ট্যাঙ্কিতে নাই। বাকবিতণ্ড হয়, এক পর্যায়ে হাতাহাতি, আমার স্টেশনের যে গেট আছে সেটা ভাঙচুর করার চেষ্টা করে। দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় প্রাণ গেল আরও 7 জনের। বিভিন্ন জায়গায় টিকা কর্মসূচিতে লোকবল সংকটের অভিযোগ। ব্যর্থ আলোচনার পর হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা। ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। কঠোর জবাবের হুঁশিয়ারি IRGC'র। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাত পোহালেই নতুন ভোরে নতুন আশা নিয়ে বাংলা নববর্ষ দুয়ারে। প্রাণের এই উৎসবকে রঙিন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে শেষ দিনের অনুশীলন করেছেন ছায়ানটের শিল্পী, কলাকুশলীরা। নববর্ষের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশাখী আয়োজন নির্বিঘ্ন করতে স্তরভিত্তিক নিরাপত্তা বলয় সাজিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। নিশীথ রাত্রি, সম্মুখে গভীর তিমির, পথ নাই, আলো নাই, তবু সত্য হলো ভোর আসে নববর্ষ। জীর্ণ সলিলতা ছিঁড়ে নতুনের প্রত্যাশায় রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের দিনভর অনুশীলন। 1433 বাংলা সনের প্রথম সূর্যোদয়ের সঙ্গে মঙ্গলের বারতা নিয়ে শুরু হবে এবারের বৈশাখের মূল আয়োজন। আমাদের মধ্যে যেসব দ্বন্দ্ব এগুলো মিটে যাক, আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক হয়ে একসাথে এক ছাতার নিচে যেন থাকতে পারি। সরকার আসার পরে মনে হচ্ছে না আমরা একটু খুলে একটা জিনিসটাকে পালিত করতে পারবো। ছায়ানটের আশা এই আয়োজনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তাদের সামনে নির্ভয়ে সব ধরনের গান গাইতে চান তারা, চান আবহমান বাংলার ঐতিহ্যকে সমুন্নত রাখতে। আমাদের যে ইচ্ছেটুকু বাঙালিকে আবার নতুনভাবে অনুপ্রাণিত করা, সেই কাজটি আমরা করতে পারবে। প্রতিবারের মতো এবারও নিরাপত্তার চাদরে থাকবে বৈশাখের উৎসব। তাই তো নিরাপত্তার কোনো খামতি রাখতে চায় না আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলো। সকালে রমনা বটমূলের নিরাপত্তা নিশ্চিতে নানা কার্যক্রম পরিচালনা করে র্যাব। প্রযুক্তি ডগ স্কোয়াড নিয়ে মহড়া দেয় সংস্থাটি। বাহিনী প্রধান জানান, নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না র্যাব। অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং এর মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান স্থল এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্তপ্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রমনা বটমূলে ছায়ানটের বৈশাখের মূল আয়োজন ঘিরে চলছে কলাকুশলী ও শিল্পীদের শেষ দিকের প্রস্তুতি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু কলায় চলছে বৈশাখী শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। এই কর্মযজ্ঞ দেখতে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে হাজির হচ্ছেন সেখানে। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে এবারে শোভাযাত্রা শুরু হবে সকাল 9:30টায়। লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। এলো বাঙালির আয়োজন, বাঙালির বৈশাখ। বাংলা নববর্ষ 1433-কে বরণ করে নিতে প্রস্তুত পুরো বাংলা। নামের বিতর্ক ছাপিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। চারুকলার ৭১তম ব্যাচের আয়োজনে এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। শোভাযাত্রার মূল কাঠামোর মধ্যে আছে ট্যাপা পুতুল। মোরগের পেছনে সূর্যের কাঠামো দিয়ে গ্রামীণ সকালের চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। শান্তির বার্তা দেবে পায়রা, আর লোক ঐতিহ্যের প্রতীক হিসেবে থাকছে সোনারগাঁয়ের কাঠের হাতি। রং করানোর, ডিজাইন করানোর বাকি আছে এবং সেই ডিজাইন করানোর পরে সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলি রাজপথে বের হয়ে আসবে। বাঙালি নারীদের যে সাজ, লাল শাড়ি, সাদা শাড়ি, সেটা বৈশাখের একটা প্রতীক আমরা বলতে পারি। শাড়ি, পাঞ্জাবি, এই মোটিভগুলো যেগুলো আমাদের করা হচ্ছে, এগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করছি। এই ঐতিহ্যকে ধারণ করা এবং আমাদের নিয়ে চলা, এটার একটা বড় অংশ এখানে আসলে পাওয়া যায়। শেষ মুহূর্তে বৈশাখ উদযাপনের পূর্ব প্রস্তুতি দেখতে চারুকলায় ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা। কেউ তুলছেন ছবি, কেউ আবার শিশুদের মোটিভ দেখিয়ে নিচ্ছেন উৎসবের প্রস্তুতি। আমার বাচ্চা ছোটবেলা থেকে আসলে এটা দেখে দেখে বড় হোক যে নববর্ষটা কেমন, কবে হয়, কেমন করে হয়। আজকে চৈত্র সংক্রান্তি হবে, তারপর পয়লা বৈশাখ, তারপরের কয়েকদিন ধরে যে উৎসবগুলো চলছে, এটা যদি আমরা ছোট থেকে তাদেরকে এভাবে না আনি, উৎসাহিত না করি, তাহলে তো ওরা জানবে না। People are very friendly, very kind. Too much colors, amazing. বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। এছাড়া কাপড়ের উপর রং দিয়ে বিভিন্ন লোককথা, পৌরাণিক কাহিনী ও পৌরাণিক গল্প চিত্রিত করা হচ্ছে পটচিত্রে। এইখানে যে আকবরের পটচিত্র করা হয়েছে, আকবর তো আসলে আমাদের নববর্ষের উদ্যোক্তা, যে বাংলা নববর্ষ সে তো আকবরই ছিলেন, তো ওটা দেখে আমার খুব ভালো লাগছে। বেহুলা লক্ষিন্দর, গাজী কালু চম্পাবতী, বনবিবি, ময়মনসিং গীতিকা, সম্রাট আকবর। প্রতি বছরই এখানে আসা হয়। চারুকলার বিভিন্ন চিত্র, এগুলো সব দেখতে ভালো লাগে। নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এই যে সাজ, এই যে আয়োজন, এই যে মানুষের উপস্থিতি, সবই বাঙালির ঐতিহ্য, বাঙালির বৈশাখকে ঘিরে। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নানা সংকট পেরিয়ে এবারের বৈশাখ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। আর তাই তো সেই বৈশাখ ঘিরে মানুষের আছে প্রত্যাশা, কেননা এবারের বৈশাখী মিলবে বাঙালির আলোর জাগরণ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতির বিষয়ে জানব সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। তানভীর, বটমূল আর চারুকলার প্রস্তুতি এখন কেমন দেখছেন? দেবাশিস, এর আগে তো আমরা রমনা বটমূলে দেখেছিলাম প্রস্তুতি, আর এবার এসেছি চারুকলার এখানে বকুলতলায়। এখানে এই বাংলা নববর্ষের যে অনুষ্ঠান, বাংলা নববর্ষ উপলক্ষে যে আনন্দের উপলক্ষ, সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে এর মধ্যে যে এখানে কানায় কানায় দর্শক এবং যারা আসলে এই বাঙালি উৎসবের ধারক এবং বাহক, তাদের পদচারণায় কিন্তু মুখর হয়ে গেছে। এবং এই যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে এই চারুকলা অনুষদ আয়োজিত এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে আরও আগে, যেটি চলবে আরও বেশ কিছুক্ষণ। এছাড়া চারুকলায় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মোটিভ নিয়ে এখনও কাজ চলছে। আগামীকালকে যেসব মোটিভগুলো নিয়ে, যেগুলো যেগুলো বৈশাখী শোভাযাত্রায় বেরোবে, সেগুলোর কিন্তু শেষ মুহূর্তে তুলির আঁচড়ে শেষ মুহূর্তে সেগুলোকে প্রস্তুত করে নিচ্ছেন শিল্পীরা।
এবং তাছাড়াও এখানে আমরা দেখেছি যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এরই মধ্যে প্রচুর মানুষের পদচারণায় মুখরিত হয়ে গেছে। যারা আসলে এই বৈশাখের আনন্দকে উদযাপন করতে চান তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে চারুকলার আশপাশে এসে তারা এই নববর্ষের আনন্দ উদযাপনের সুযোগটি কেউই হাতছাড়া করতে চাননি। সেটাই আমরা দেখেছি এখানে। শুধু যে এই চারুকলা অনুষদের ভিতর তাই নয়, এই চারুকলা অনুষদের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা জুড়ে আসলে লোকের লোকারণ্য ছিল। এবং এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান একটি আলাদা আকর্ষণ হিসেবে কাজ করছে, যেটি আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু দর্শক সারিতে দর্শকদের তিল ধারণের ঠাঁই নেই। এবং এই যে এই অনুষ্ঠান, এই আয়োজন, সেই আয়োজন চলবে আরও কিছুক্ষণ। এখানে আমরা দেখি যে সঙ্গীত পরিবেশনার সাথে সাথে নৃত্য পরিবেশনা, এই ধরনের এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে, এগুলো কিন্তু চলছে, যেখান থেকে হয়তো এরপর এরকম আরও কিছু সাংস্কৃতিক পরিবেশনা এই চারুকলার বকুলতলায় অব্যাহত থাকবে। দেবাশিস, ধন্যবাদ তানভীর যুক্ত হবার জন্য। পার্বত্য জেলাগুলোয় চলছে 3 দিনের বৈশাখী উৎসব। আজ দ্বিতীয় দিনের শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা সহ বর্ণিল সব আয়োজনের মুখর প্রতিটি পল্লী। আনন্দে মাতোয়ারা পাহাড়ে বসবাসরত নৃগোষ্ঠী সম্প্রদায়। পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরে সুখ, সম্প্রীতি, সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে। সকালে বান্দরবানের রাজার মাঠ থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন পাহাড়ের 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পরে অনুষ্ঠিত হয় বয়স্ক পূজা। পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরে সুখ সমৃদ্ধির আশা সবার। শান্তি, সমৃদ্ধি, সুখময় জীবনের জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সবাই আনন্দ করে নাচ, গান ও পানি খেলায় মেতে ওঠে। অনেক মজা করব। আজকে আমরা রেলিতে এসেছি। সাংগ্রাইয়ের আমরা অনেক মজা করব, ঘুরবো, আনন্দ করব। সবাইকে সাংগ্রাইয়ের শুভেচ্ছা জানাচ্ছি। মূল বিজু উৎসব ঘিরে আনন্দমুখর রাঙ্গামাটিও। প্রতিটি পাড়া মহল্লায় সাজ সাজ রব। নতুন পোশাক পরে উচ্ছ্বাসে মাতেন পাহাড়িরা। প্রধান আকর্ষণ 30 থেকে 32 পদের সবজি দিয়ে রান্না করা পাচন ও নানা ধরনের পিঠা। আমরা যাতে সবাই মিলে সুখে শান্তিতে সবাইকে নিয়ে বসবাস করতে পারি। পাচন তরকারি খায়, পিঠা খায়, বিনি চালের পায়েস খায়, এভাবে ঘুরে বেড়ায়। খাগড়াছড়িতেও দিনভর চলে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশাখী উৎসব। ছড়া ও নদীতে ফুল ভাসিয়ে প্রার্থনা করেন সবাই। ত্রিপুরারা হারি বৈশু ও চাকমারা নাচে গানে মূল বিজু পালন করেন। বৈষম্য গুছিয়ে শান্তির প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর। ফুল, ধূপ, দীপ দিয়ে পুষ্প অর্পণ করব এবং প্রার্থনায় নিবেদিত হব। এই ট্র্যাডিশনাল ড্রেস পরে আর যে ফুল দিয়ে আমি গঙ্গা দেবীকে চরণে ফুল বসাবো। আজকে হাড়ি বৈশু, কালকে হচ্ছে বৈশুমা, এর পর দিন হচ্ছে বিশিকাতা। সারা বছর যেন মঙ্গলময় এবং বরকতময় হয়, এই জন্য আমরা এই মা গঙ্গীর কাছে সবাই প্রার্থনা করে এসে আদিমকাল থেকে আমরা এই উৎসবটা পালন করে আসছি। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমরা স্বাগত জানাই। শহীদুল সুমন, যমুনা নিউজ। শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক। তবে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে ভারতকে বার্তা দেওয়া হয়েছে। ভারত সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর গণমাধ্যমকে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির চৌধুরী। জানিয়েছেন, শেখ হাসিনার সে দেশে অবস্থান বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে জানানো হয়েছে। পলাতক আসামি হিসেবে তাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণে জোর দিচ্ছে বাংলাদেশ। বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর। 3 দিনের এই সফরে বৈঠক হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। দেশে ফিরেই পররাষ্ট্র উপদেষ্টাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অবহিত করেন ভারত সফরের সার্বিক বিষয়ে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, 2 দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা হয়েছে এই সফরে। দ্রুত মেডিকেল ও বিজনেস ভিসা চালুর আশ্বাস দিয়েছে ভারত। আগামী সপ্তাহেই এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা উপদেষ্টার। আমরা একটা পজিশন অফ স্ট্রেংথ থেকে কথাবার্তা বলতে পারি এবং সবখানে আমরা আলহামদুলিল্লাহ সম্মানও পাই এবং বাংলাদেশকে বিক্রি করে
মানে বিএনপি সরকার কিছুই করবে না, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে কাজ করবে, অ্যান্ড দ্যাট ইজ দি সোল সেন্টারপিস অফ আওয়ার ফরেন রিলেশনস, ফরেন ইকোনমিক পলিসিস। দিল্লি সফরে আবারও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গ তুলে ঢাকা। এই টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি শি ইজ এ টেররিস্ট, এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, শি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরেন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এখনো চূড়ান্ত নয়। সার্কভুক্ত দেশগুলোর যে কোনো একটিকে এক্ষেত্রে বেছে নেওয়া হতে পারে, রিজনের ভিতরে হইতে পারে, মানে সম্ভবত সফর। এদিকে সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড প্রকল্প নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। নববর্ষের দিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমাদের মূল উদ্দেশ্য কৃষক কার্ডের মাধ্যমে শুধু কৃষক বা কৃষানি না, যারা মৎস্যজীবী রয়েছেন, প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত রয়েছেন, খামারি রয়েছেন, ওনাদেরকেও এই সুযোগের ভেতর আনা হবে এবং প্রতিটি কৃষক কার্ডের অধীনে 2,500 টাকা করে ওনারা পাবেন রাষ্ট্রের কাছ থেকে, যেন ওনারা কৃষিকাজটা সহজভাবে করতে পারেন। এদিন কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উত্তরবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের কৃষি শিল্প বিকাশে এবং সর্বোপরি কৃষির বিকাশ নিয়ে আমরা অনেক কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথাগুলো শুনেছেন। উনি আমাদেরকে চিনি শিল্পের ব্যাপারে ব্যাপকভাবে উৎসাহিত করেছেন, যেন চিনি শিল্পতে আমরা বিনিয়োগে আমরা এগিয়ে যাই। পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে। দু দেশের মধ্যে আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। প্রণয় ভার্মা বলেন, দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী। দুদেশের মধ্যে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় ওতপ্রোতভাবে জড়িত। একই সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ধারণ করে জনগণ। সেসব এলাকায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে। সেসব এলাকায় পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ, ভারত। এছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান প্রদান অব্যাহত রাখার বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান ভারতীয় হাই কমিশনার। সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তিনি। দুদেশের জনগণ প্রায় একই সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ধারণ করে। এই আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে আমরা কাজ করছি। যেসব জায়গায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে, সেখানে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ, ভারত। Strong base of mutual understanding and trust. জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এই সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন 11 দলীয় ঐক্যের চলমান আন্দোলন আরও বৃহৎ রূপ লাভ করবে বলেও হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি যে সংকট তৈরি করেছে সেজন্য তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি তাহলেই আমরা গণভোটকে অস্বীকার করব। বক্তারা বলেন, সরকার জনগণকে দেয়া ওয়াদার বরখেলাপ করছে। আপনারা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ সহ সকল এমপিদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছেন বাকশালী কায়দায়। বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে যে জুলাই সনদ বনাম জুলাই আদেশ। তারা বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশটা অবৈধ। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে অভিযোগ করেন জামাত আমির। জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এই সরকার কোনোভাবেই পার পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
ফেসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়েই আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে দুই একজন আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন। জনগণকে আওয়াজ তুলে আন্দোলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন ডাক্তার শফিকুর রহমান। পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে গেল একদিনে প্রাণ গেল আরও 7 জনের। রাজধানীতেই মারা গেছেন যাদের 6 জন। সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে কাতরাচ্ছে বহু শিশু। এদিকে হামের টিকাদানে লোকবল সংকটের অভিযোগ আসছে বিভিন্ন জেলা থেকে। হামের সবচেয়ে বেশি প্রাণহানি রাজশাহীতে। গেল দিনও প্রাণ গেছে এক শিশুর। এ নিয়ে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত রাজশাহীতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 62 জন। শুধু রাজশাহী নয়, দেশের অন্যান্য জেলাগুলোতেও বেড়েছে এই রোগের প্রকোপ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 34 জন রোগী। 11 দিন ভর্তি। আমার মেয়ে নিয়ে আসছি, ওর হাম হয়েছে। এতদিন জ্বর কোনো নিয়ন্ত্রণে আয় নাই, আজকে 2 দিন ধরে ওর জ্বর নিয়ন্ত্রণে আসছে। জ্বরও কমে না, আর আপনার কোনো পরিবর্তন নাই, আরও বাড়ে জ্বর। পরে ডাক্তার কাছে আবার নিয়ে গেছে, ডাক্তার বলছে যে আপনি তাহলে বরিশাল ভর্তি হন। আগে যদি 2 ডোজ দেওয়া থাকে সেখানে ওদের 60% কাভার হবে, আর এখন যদি এই বুস্টার ডোজটা দেওয়া হয় সেক্ষেত্রে ওদের 100% সিকিউরিটি থাকে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগই শিশু। প্রথমে তো ওভাবে বুঝতে পারিনি, ছোট একটা প্রথমে ঘা হয়েছে মুখের ভিতরে, খাইতে পারে না, জ্বর কমছে না, আবার ঠান্ডা, কাশি। জি, আর ওই যে ছোট ছোট এই যে মুখে এই যে বিদ্যুৎ নাই, বাচ্চা ছিটপিট করছে গরমের জন্যে। তাহলে এখানে আসছি কি জন্য? চিকিৎসা নিতে আসছি, চিকিৎসা আমরা ঠিক মতো পাচ্ছি না। গত 15 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে 186 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকাসহ 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি। এতেও জনবল সংকটের অভিযোগ সংশ্লিষ্টদের। জারিন অর্নি, যমুনা নিউজ। জ্বালানির ভোগান্তি কমাতে কাজে আসছে না সরকারের ফুয়েল পাস ব্যবস্থা। উল্টো ফুয়েল পাস নিয়ে পাম্পে গিয়ে আরও ভোগান্তিতে পড়ছেন কেউ কেউ। এদিকে রিফুয়েলিং স্টেশনগুলো চাহিদার তুলনায় কম তেল পাচ্ছে, অন্যদিকে অনেকেই অতিরিক্ত তেল নিচ্ছেন জানে। অভিযোগ আছে তেল মজুদেরও। এমন হজ বরল অবস্থায় দীর্ঘ হচ্ছে জ্বালানি নেয়ার লাইন, বাড়ছে ভোগান্তি। ফুয়েল পাস আছে, তারপরেও 7 ঘন্টার ভোগান্তি। শেষমেশ ফিলিং স্টেশনে তেলের নজলের দেখা মিললেও মিলছে না ফুয়েল পাসের ভেরিফিকেশন। সার্ভার আউট হচ্ছে না, এটা হচ্ছে। শেষ চৈত্রের রোদে পুড়ে এমন বিপত্তি, ক্ষুধা তেষ্টায় ওষ্ঠাগত চালকদের প্রাণ। সকাল 6:45 সিরিয়াল দিছি, এরপরে খাবার তো ইনশাল্লাহ সিঙ্গারা, পানি, কলা এগুলো তো আছেই সাথে। আমরা 3 জন একসাথে, ক্লাস ছিল আজকে, ক্লাস তো করতে পারি নাই। অথচ রবিবার থেকেই রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস কার্যক্রম চালু করার কথা থাকলেও সোমবার দিনভর 3টি পাম্প এসেছে ফুয়েল পাসের আওতায়, আর 3টিতেই প্রায় অকার্যকর এই ব্যবস্থা। আমরা তো সার্ভার জ্যাম, আমরা অনেকক্ষণ ট্রাই করতেছি কিন্তু সার্ভার অ্যাক্টিভই হয় না। পাম্পে এই ফুয়েল কার্ড দিয়ে বা ফুয়েল অ্যাপ দিয়ে দিচ্ছে, ওইখানে যে যাবো এটুক ফুয়েল আমার ট্যাঙ্কিতে নাই। এ অবস্থায় বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনের লাইন মহাখালী পর্যন্ত। আসাদ গেটের তালুকদারের লাইনের শেষ খুঁজে পাওয়াই দুরূহ। ওই কিওয়ার্ডটা এখন কাজ করতেছে না, নতুন যে সফটওয়্যারটা আপডেট হয়েছে ওই কিওয়ার্ডটাও লগ ইন হচ্ছে না। যে জন্য করা হয়েছে আসলে সেটা কাজে লাগছে না। কাজে লাগেনি। আমি সেই মহাখালী জাহাঙ্গীর গেটের পর থেকে আমি সিরিয়াল দিয়ে এখন কত বাজে, 12:30 বাজে, এখন তেল পাচ্ছি। ঘুরে দেখা গেছে সরকারের দাবির সাথে মিলছে না মাঠের বাস্তবতা। তেল নেই, তাই ভর দুপুরেও বন্ধ অনেক স্টেশন। পাম্প সংশ্লিষ্টরাও আছেন বিপাকে। তেল না পেয়ে গ্রাহকদের রোষানলের শিকার হচ্ছেন তারা। বাকবিতণ্ড হয়, এক পর্যায়ে হাতাহাতি। আমার স্টেশনের যে গেট আছে সেটা ভাঙচুর করার চেষ্টা করে, আমাদের যে অপারেটরের হাতে টাকা ছিল সেটা টানা হেঁচড়া করার একটা অভিপ্রায় দেখতে পাচ্ছি। এরপরে তাদেরকে কোনো কন্ট্রোল করতে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি, বুঝলো না, আমার নিকটস্থ থানাকে অবহিত করি। এদিকে পর্যাপ্ত পরিমাণ তেল থাকা সত্ত্বেও পুনরায় তেল নিচ্ছেন অনেকেই, যা রোধ করা গেলে দুর্ভোগ কমবে অনেকটাই দাবি সংশ্লিষ্টদের। সেই সাথে ফুয়েল পাসকে কার্যকর করে বাইক সহ সব গাড়ির জন্য বাধ্যতামূলক ব্যবহার করার তাগিদ তাদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।
দেশে 2 মাসের মজুদ থাকলে $10 LNG স্পট মার্কেট থেকে $20 কিনতে হতো না, সংকট কাটানো যেত, এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক বাজেট আলোচনায় তিনি আশ্বস্ত করেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের উপর বাড়তি করের খরচ আসবে না। অনুষ্ঠানে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি তুলে ধরে সংগঠনটি। জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন এখন পরিচিত দৃশ্য। এই ভোগান্তি দৃশ্যমান, তবে খালি চোখে দেখা না গেলেও এর স্পষ্ট প্রভাব পড়েছে উৎপাদন খাতে। অন্যদিকে 1.5 দশকের অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতবিক্ষত আর্থিক খাত, আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। চাপে পড়া অর্থনীতিকে সামনে টেনে নিতে আগামী বাজেটের জন্য একগুচ্ছ সুপারিশ তুলে ধরে ডিসিসিআই। বলা হয়, ব্যক্তির করমুক্ত আয়সীমা করতে হবে 5 লাখ টাকা, নন লিস্টেড কোম্পানির কর হার কমিয়ে করতে হবে 25%, অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে নির্মাণ উপকরণ আর মেশিনারিজের উপর শুল্ক ও ভ্যাটে ছাড় দিতে হবে। সরকার যদি কেনাকাটা বাড়াতে চায় তাহলে সরকারের ট্যাক্স নেট বাড়াতে, ট্যাক্স কালেকশন বাড়াতে, ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। তবে আমি যেটা বলবো যে এসএমই সেক্টরকে নিয়ে আসলে যুদ্ধ ঘোষণা করতে হবে, এর কোনো বিকল্প নেই। বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার, যৌক্তিক সুদের হার নির্ধারণ, ব্যবসা বান্ধব আর্থিক নীতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, অনিয়ম দুর্নীতির কারণে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে রয়ে গেছে দুর্বলতা। বলেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে সার ও জ্বালানি খাতে বিপুল পরিমাণ বাড়তি ব্যয় হচ্ছে, যা সমন্বয় করা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। যে এলএনজি আমরা কিনতাম $10 আমাদের G2G কন্ট্রাক্টে, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। একটা আর্থিক যে কুশন, যে আমি আমার প্রায়োরিটিতে এইভাবে খরচ করব, এই প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হলেও তা থেকে সুফল না মেলার উদাহরণও তুলে ধরেন মন্ত্রী। যে আপনাদের জন্য কোনো খরচ আসছে এরকম কোনো কিছু না। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ইরানের তুরুপে তাস হরমুজ প্রণালীকে এবার নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেল বিক্রির পথ বন্ধ করার লক্ষ্যে তেহরানের সব বন্দর অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি এলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এদিকে ট্রাম্পের ঘোষণার পরপরই জলপথটিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। লাগাতার হামলায়ও যখন অনমনীয় ছিল ইরান, তখন হুমকি ধামকি দিয়ে দেশটিকে আলোচনার টেবিলে আনে যুক্তরাষ্ট্র। টানা 21 ঘন্টার শান্তি আলোচনা শেষ হয় চূড়ান্ত কোনো চুক্তি ছাড়াই। তেহরানের স্পষ্ট অবস্থান, অবাস্তব দাবির কাছে মাথা নত করবে না তারা। কোনোভাবেই ইরানকে দমাতে না পেরে দেশটিকে নতুনভাবে অর্থনৈতিক চাপে ফেলার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের পাল্টা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি, ইরানকে টোল দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না এই পথে। ইরানের সব বন্দর অবরোধের ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। মূলত দেশটির তেল বাণিজ্য বন্ধ করতেই এই পদক্ষেপ মার্কিনীদের। ট্রাম্পের দাবি, অনেক দেশই তার পদক্ষেপে অংশ নিতে চায়। স্থানীয় সময় সকাল 10টা থেকে একটি অবরোধ কার্যকর হচ্ছে। অন্যান্য দেশগুলো কাজ করছে যাতে ইরান তেল বিক্রি করতে না পারে। আমার মনে হয় ইরানের অবস্থা খুবই খারাপ। চুক্তির জন্য তারা খুবই মরিয়া। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, যদিও তারা এখনো এটা চায়। ট্রাম্পের হুমকি ধামকিতেও ছাড় দিতে নারাজ ইরান। আইআরজিসির সতর্কবার্তা, হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। এই জলপথে কোনো সামরিক জাহাজের প্রবেশকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তারা, যার পরিণতি হবে ভয়াবহ। এরই মধ্যে যুক্তরাজ্য নিশ্চিত করেছে হরমুজ অবরোধে মার্কিন উদ্যোগে অংশ নেবে না তারা। এই ইস্যুতে অন্য কোনো দেশ এখনও আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায়নি যুক্তরাষ্ট্রকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পবিত্র হজের ফ্লাইট শুরু উপলক্ষে শেষ সময়ে প্রস্তুতি চলছে রাজধানীর হজ ক্যাম্পে। 17 এপ্রিল দিবাগত রাতে প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন হজ যাত্রীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন আনুষ্ঠানিক উদ্বোধন। শেষ মুহূর্তে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিচ্ছেন মুসল্লিরা। হজ অফিস বলছেন, নতুন সরকারের প্রথম হজ যাত্রা
তাই সব কাজ করা হচ্ছে হজ গমনেচ্ছুদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই। পবিত্র মক্কা মোনাওয়ারা তাওয়াফ করবেন, এই স্বপ্ন জাহাঙ্গীর আলম দেখেছিলেন বছর 10 আগে। অবশেষে সেই ক্ষণ এখন বেশ কাছে। শেষ মুহূর্তে গাইডকে সাথে নিয়ে যাচাই করে নিচ্ছেন প্রয়োজনীয় সব ডকুমেন্ট। তাদের এই কাফেলার সবাই হজে যাবেন প্রথমবার। আমি এমন বাজার করছি যে এহরামের কাপড় কিনছি, তখন থেকে আমার মনে হচ্ছে আমি দুনিয়াতে উদাহরণ নাই। আল্লাহর রহমতে আমি আমার হাজবেন্ডকে সাথে নিয়েই আমি জীবনে প্রথম হজ করার জন্য আমি নিয়ত করেছি। বলে কাগজপত্র পাসপোর্ট সব আমরা বুঝে পেয়েছি এবং খুব সুশৃঙ্খলভাবেই হজ অফিস কর্তৃপক্ষ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমি গাইড, আমি আমার হাজিদেরকে বুঝিয়ে দিতেছি। আশকোনার হজ ক্যাম্পে এখন চলছে শেষ মুহূর্তের ধোঁয়া মোছার কাজ। আল্লাহর মেহমানদের খেদমতে রাঙিয়ে তোলা হচ্ছে ক্যাম্পের দেয়াল পিলার সবকিছু। এই হজ ক্যাম্পে আসলে বা হাজিদেরকে দেখলে আমার হজে যাওয়ার জন্য একটা আলাদা আকুতি কাজ করে, আমার হজে যেতে ইচ্ছা করে। আমারও মাঝে মাঝে মনে জাগে যে আমিও হজে যাই, কিন্তু আমার তো গরিব মানুষ, টাকা নাই। প্রথম হজ ফ্লাইট উদ্বোধনে শুক্রবার রাতে হজ ক্যাম্পে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই হজ অফিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরো হজ ক্যাম্প ঘুরে প্রস্তুতি কার্যক্রম তদারকি করেন স্থানীয় সংসদ সদস্য। হাজিরা হলো আল্লাহর মেহমান, এই আল্লাহর মেহমানকে আমরা একটু মেহমানদারি করতে পারবো, সেটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। কাজে সেই ক্ষেত্রে যাতে আমাদের কোনো রকম ঘাটতি না থাকে, আমরা হজ যাত্রীদেরকে সেবার পরিধিটাকে সেই মাত্রায় নিয়ে যাব যাতে করে ওনাদেরকে আসলে ওনাদের কাছে দোয়া চাইতে না হয়, ওনারা যেন মন থেকে আমাদের জন্য দোয়া করেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে সবার উদ্দেশ্য একটাই, তা হচ্ছে নির্বিঘ্ন হজ যাত্রা। যদি কেউ এরকম কোনো রকম সমস্যা তৈরি করার চেষ্টা করে, আমরা সম্মিলিতভাবে সেটি মোকাবেলা করব এবং হজযাত্রীরা যাতে তাদের নিবন্ধিত হজযাত্রী যতজন আছে প্রত্যেকে যাতে হজ করতে পারেন, হজে যেতে পারেন, সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। কোনো এজেন্সির বিরুদ্ধে হজ যাত্রা সংক্রান্ত যে কোনো রকম অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাবের এই কর্তা ব্যক্তি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো হাজিদের জন্য প্রি অ্যারাইভাল নুসুক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলো বাংলাদেশে। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেলে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবছর 14টি এজেন্সির মাধ্যমে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড পাবে 2360 জন হজযাত্রী, যার সার্বিক ব্যবস্থাপনা করবে তাইবা অ্যালায়েন্স ও সৌদি রাওয়াফ মিনা এজেন্সি। 78,500 হজযাত্রীর বাকিরা সৌদি পৌঁছে নিজ নিজ এজেন্সির মাধ্যমে নুসুক কার্ড পাবেন। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। হজের পরবর্তীতে যখন আপনারা ফেরত আসবেন, সবাই ইনশাল্লাহ অত্যন্ত খুশি মনে আবার আমাদের একটা পুনর্মিলন হবে, যেখানে হাজিদের প্রতি প্রতিটা হজ এজেন্সি যে দায়িত্ব রয়েছে প্রত্যেকে সেটা সঠিকভাবে প্রতিপালন করবেন ইনশাল্লাহ। এবারই প্রথম বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হলো এবং সেই সরকারের আমলেই প্রথম নুসুক কার্ড বাংলাদেশে আসবে। টেলিকম খাতে উদ্দীপনামূলক কর ব্যবস্থাপনা তৈরি করা যায়নি, সহায়ক নীতি কাঠামো দাঁড় করানো সম্ভব হলে ভালো সেবা পাবেন গ্রাহক, বিনিয়োগ হবে শঙ্কামুক্ত। ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। টেলিযোগাযোগ উপদেষ্টা বলেন, আসছে বাজেটে মোবাইল ফোন সেবায় শুল্ক কমানোর উদ্যোগ থাকছে, খরচ কমবে গ্রাহকের। দেশে প্রথমবারের মতো শুরু হলো ব্রডব্যান্ড এক্সপো 2026। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনের উদ্বোধন করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আরিফ আসাদ। অনুষ্ঠানে ব্রডব্যান্ড এবং টেলিযোগাযোগ খাতের সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন উদ্যোক্তারা। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী টেলিকম খাতের কর অবকাঠামো পর্যালোচনার ইঙ্গিত দেন, বলেন বিনিয়োগ ঝুঁকিমুক্ত করতে হবে। যে ধরনের উদ্দীপনামূলক ট্যাক্স কাঠামো নির্ধারণ করা দরকার সেটা হয়নি। চিহ্নিত অথবা অচিহ্নিতভাবে এই সীমাবদ্ধতাগুলি কিন্তু ডিজিটাল ইকোসিস্টেমের সমস্ত সম্ভাবনাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। মোবাইল ফোনে প্রতি 100 টাকা রিচার্জে 38 টাকাই যায় রাষ্ট্রীয় কোষাগারে, এমন তথ্য জানান টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আরিফ আসাদ। বলেন, মোবাইল ফোন গ্রাহকদের স্বস্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে নতুন সরকার, আসছে বাজেটে থাকছে শুল্ক কমানোর উদ্যোগ।
সে দিচ্ছে 100 টাকা, কিন্তু আমি কিন্তু 40% সরকার ট্যাক্স চলে যাচ্ছে। সো এই জিনিসটা সাধারণ গ্রাহককে আমরা আরো কি করে সুবিধা দিতে পারি এবং এই ট্যাক্সটা কি করে কমায় আনতে পারি, বাট ইকোসিস্টেমের ওভারঅল ইম্প্যাক্ট আমরা কি করে বাড়াতে পারি, যে সরকার যেন রাজস্ব না হারায়, বাট এট দ্য সেম টাইম যেন সাধারণ গ্রাহকের আর একটু বেটার বেনিফিট পায়। মানসম্পন্ন সেবা নিশ্চিতের পাশাপাশি ইন্টারনেট সাশ্রয়ী করার আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান। টেলিকম ইন্ডাস্ট্রি মেয়ার কানেক্টিভিটি পার্সি করলে এখন আর হবে না। এই কানেক্টিভিটিটা হতে হবে ডিজিটাল সার্ভিসকে সাপোর্ট করার জন্য। ইসো তাহলে আমার কানেক্টিভিটি হতে হবে কি? আমার কানেক্টিভিটি এখন হতে হবে হচ্ছে হাই স্পিড, রিলায়েবল, অ্যাফোর্ডেবল ইন্টারনেট। ফিক্সড ব্রডব্যান্ড সেবা বিস্তৃতির জন্য অ্যাক্টিভ শেয়ারিং এর দাবি জানান আইএসপিএবি সভাপতি। গত 17 বছর যাবৎ আমরা অ্যাক্টিভ শেয়ারিং এর জন্য ভয়েস রেজ করছি, কোনো একটা কারণে আমরা পাইনি। আমরা আশা করি অতি সত্বর অ্যাক্টিভ শেয়ারিং এর একটা ডেডলাইন থাকা উচিত, যে আগামী 2 মাস কিংবা 3 মাসের মধ্যে সম্পূর্ণ রূপরেখা যেন আমাদের সামনে আসে। 3 দিনের এক্সপোতে ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আন্তঃব্যাংক লেনদেন এবং কল মানি মার্কেটের জন্য লেনদেন ভিত্তিক রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার থেকে কার্যকর হবে এই পদ্ধতি। সোমবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় প্রতিদিন প্রকৃত আন্তঃব্যাংক লেনদেনের ভিত্তিতে 2টি রেট প্রকাশ করা হবে: বাংলাদেশ ওভারনাইট ফিন্যান্সিং রেট এবং ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট। এর ফলে সুদের হার নির্ধারণে একটি নির্ভরযোগ্য মানদণ্ড তৈরি হবে, যা লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানকে সহায়তা করবে। এর ফলে মানি মার্কেটে শৃঙ্খলা ফিরে আসবে, যা স্থিতিশীলতায় সহায়তা করবে। এই ক্ষেত্রে কোনো এটা নাই যে এই রেটটাই হচ্ছে ফিক্সড, কারণ যেহেতু এই রেফারেন্স রেটটাই তো একটা মুভমেন্টের মধ্যে থাকবে, ইটস নট স্টেবল রেট। এটা হচ্ছে মার্কেটের উপরে, এটার প্রিভিয়াস ট্রানজ্যাকশনের উপরে এটা কম বেশি হবে। রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হলো ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে। মুম্বাইয়ের শিবাজি পার্কে হয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। এর আগে তাকে বিদায়ী শ্রদ্ধা জানান বলিউডের অনেক খ্যাতনামা অভিনেতা, সঙ্গীত শিল্পী ও পরিচালকরা। প্রিয় গায়িকাকে শেষ বিদায় জানাতে ভক্তদের ভিড়ে ছেয়ে যায় মুম্বাইয়ের রাস্তা। অন্তিম যাত্রায় উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে তার মুখাগ্নি হয় মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে, যার মাধ্যমে ইতি ঘটল সুরের পাখির 7 দশকেরও বেশি সময়ের গৌরবময় সঙ্গীত জীবনের। সোমবার সকাল থেকেই আশার মরদেহ রাখা হয় তার বাসভবন লোয়ার প্যারেলের কাসা প্যালেসে। ভক্ত আর শ্রোতাদের ভিড়ে ছিল না তিল ধারণের ঠাঁই। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান ভারতীয় শোবিজ অঙ্গনের অভিনেতা, সঙ্গীত শিল্পী, পরিচালক সহ বহু তারকা। সুপারস্টার অভিনেতা আমির খান, ভিকি কৌশল, বিবেক ওবরয় ছাড়াও আশাকে শ্রদ্ধা জানাতে আসেন অনেক জনপ্রিয় অভিনেতা। শেষ বিদায় জানান বিখ্যাত সঙ্গীত শিল্পী এ.আর রহমান, শান সহ সঙ্গীত জগতের বহু খ্যাতনামা শিল্পী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে সহ অনেক রাজনীতিবিদও আসেন শেষবারের মতো প্রিয় গায়িকাকে বিদায় জানাতে। রোববার 92 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে উত্তাল ভারতের উত্তরপ্রদেশ। সোমবার রাজ্যের নয়ডা শহরের বিক্ষোভকে কেন্দ্র করে হয়েছে ব্যাপক সহিংসতা, ভাঙচুর। বেশ কয়েকটি যানবাহনে করা হয়েছে অগ্নিসংযোগ। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে পাথর। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরান যুদ্ধের জেরে জীবনযাত্রার ব্যয় বাড়ায় হিমশিম খাচ্ছে কারখানা শ্রমিকরা, আর তাই বেতন বৃদ্ধির দাবিতে তাদের এই আন্দোলন। আন্দোলনকারীদের সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।